যত তাড়াতাড়ি সম্ভব পাঠানো উচিত, নইলে নোয়াখালীর মতো, দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মতো হিন্দু নরসংহার হবে। ৭১-এর 22%, আজ 7%-এ নেমে গেছে। এটা যদি এক্ষুনি না করা হয়, আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ হিন্দু এবং উপজাতি, বিশেষ করে চাকমা, ত্রিপুরী, মারমা, এরা শেষ হয়ে যাবে। যারা এই মৌলবাদী ফোর্স হিন্দু অস্তিত্ব মুছতে চায়, হিন্দু সংখ্যা তো নেই আর বাংলাদেশ, এখন অস্তিত্বের লড়াই, এই অস্তিত্ব মুছতে চান, তাদেরকে খুশি করে ক্ষমতা দখল করে রাখতে চান। কারণ বৈধ প্রধানমন্ত্রীর নাম হচ্ছে হাসিনা, শেখ হাসিনা। আর এরা যারা আছে এরা অবৈধ। অত অবৈধ লোকরা গুন্ডাদের উপরে, সমাজ বিরোধীদের উপরে, আর ওই হামাস তালিবানদের মতো যে শক্তি ইসকনকে ধরিয়া ফেল, ধরিয়া জবাই কর, এই স্লোগান যারা দেয়, যাদের মানসিকতা এইটা, যাদের মধ্যে মনুষ্য শক্তি নেই, হুঁশ যার আছে সেই মানুষ, হুঁশহীন মৌলবাদী ফোর্স, তাদের কাছে সারেন্ডার করে অবৈধ ক্ষমতা ভোগ করতে। বন্ধুরা, বুঝতেই পারছেন যে শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার বলছেন যে বাংলাদেশের এই যে লাফালাফি, দাবাদাবি, চুলকানি, এটা কিন্তু এত সহজেই বন্ধ হবে না যদি না এই 3টে পদক্ষেপ ভারত গ্রহণ করে। আর এই 3টি পদক্ষেপের মধ্যে প্রথম যেটা পদক্ষেপ হলো সেটা হচ্ছে যে সীমান্তে বাংলাদেশে পণ্য রফতানি বন্ধ করে দেওয়া। আর পণ্য রফতানি বন্ধ করলেই বাংলাদেশে হুহু করে কিন্তু পণ্যের দাম বাড়বে, শাকসবজির দাম বাড়বে, আর পেটে যখন টান পড়বে তখনই বাংলাদেশিরা বুঝবে যে ভারতের উপরে তারা কতটা নির্ভরশীল, ভারতীয়রা তাদের জন্য কতটা কি করে। এই কথা বলতে গিয়ে কিন্তু শুভেন্দু অধিকারীর মুখে পাকিস্তানের মতো বাংলাদেশকেও যে ওষুধটা দিতে হবে সেটা কিন্তু পরিষ্কার করে দিয়েছেন। তার পাশাপাশি শুভেন্দু অধিকারী আরও একটা কথা বলেছেন, আর সেই কথাটা হলো যে বাংলাদেশের চুলকানি ঠান্ডা করতে হলে বাংলাদেশের জন্য ভারত থেকে পাঠানো বিদ্যুৎ বন্ধ করে দিতে হবে। বিদ্যুৎ যদি ভারত থেকে পাঠানো বন্ধ হয় তাহলে কিন্তু 80% বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে। এমনিতেই আদানিদের সঙ্গে বিদ্যুৎ চুক্তি নিয়ে বাংলাদেশের ছ্যাবলামির ফলে বাংলাদেশের যে পোশাক শিল্প, গার্মেন্টস শিল্প, সেই পোশাক শিল্প কিন্তু মায়ের ভোগে গেছে। পোশাক শিল্প কিন্তু বড় রকমের ধাক্কা খেয়েছে, যে পোশাক শিল্প থেকে বাংলাদেশ সব থেকে বেশি বিদেশি মুদ্রা অর্জন করে, আর সেই বিদেশি মুদ্রা দিয়েই কিন্তু ভারত থেকে কাঁচা পণ্য ক্রয় করে। আর সেই কারণেই শুভেন্দু অধিকারীর মতে বাংলাদেশকে ঠান্ডা করতে হলে দ্বিতীয় যে কাজটি ভারতকে করতে হবে সেটা হচ্ছে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করে দেওয়া। বিদ্যুৎ রফতানি বন্ধ করলেই কিন্তু বাংলাদেশ অন্ধকারে চলে যাবে, বাংলাদেশের শিল্প কারখানা সবই কিন্তু বন্ধ হয়ে যাবে। আর সর্বশেষ যে রাস্তাটি শুভেন্দু অধিকারী বাংলাদেশের চুলকানি ঠান্ডা করার জন্য বলেছেন সেটি হচ্ছে সেনা পাঠানো, ফোর্স পাঠানো। তবে ভারতীয় সেনাবাহিনী নয়, কেননা ভারতীয় সেনাবাহিনী গেলে তো অন্য ব্যাপার হয়ে যাবে। শুভেন্দু অধিকারী বলছেন রাষ্ট্রসংঘের যে শান্তি বাহিনী, সেই শান্তি বাহিনী কিন্তু বাংলাদেশে অবিলম্বে মোতায়েন করতে হবে। আর এই শান্তি বাহিনী গেলেই কিন্তু বাংলাদেশের চুলকানি কিছুটা শান্ত হবে বলে মনে করছেন শুভেন্দু অধিকারী। এখন এই জায়গায় দাঁড়িয়ে অনেকেই প্রশ্ন করবেন যে বাংলাদেশে যদি পণ্য রফতানি বন্ধ করে দেয় ভারত, তাহলে বাংলাদেশ তো অন্য দেশ থেকে পণ্য আমদানি করবে। ভারতই শুধুমাত্র সেই সব পণ্য তৈরি করে এমন তো নয়। বাংলাদেশের কাছে পয়সা থাকলে বাংলাদেশ সেই পয়সা দিয়ে অন্য জায়গায় চীন কিংবা থাইল্যান্ড থেকেও তো সেই পণ্য আমদানি করতে পারে। কিন্তু বন্ধুরা, যারা আমদানি রফতানি সম্পর্কে এতটুকু জানেন তারা ভালো মতোই জানেন যে কোনো জিনিস আমদানি করতে হলে যত কাছে জিনিসটা পাওয়া যায় তার দাম কিন্তু ততই সস্তা পড়ে। বাংলাদেশ যদি পণ্য আমদানির জন্য ভারত ছেড়ে দিয়ে চীন কিংবা থাইল্যান্ড কিংবা মালয়েশিয়ার পর কিংবা পাকিস্তানের উপর ভরসা করে, তাহলে কিন্তু তাদের সেই কাঁচামাল আনতে অনেক বেশি টাকা খরচা হবে, আর তার ফলে কিন্তু বাংলাদেশে পণ্যের দাম আকাশ ছোঁয়া থাকবে। আর শুধু তাই নয়,
পাকিস্তান যেমন ভারতের সঙ্গে আমদানি রপ্তানি বন্ধ করে চীনের উপরে ভরসা করতে গিয়েছিল, আর চীন থেকে পণ্য আমদানি করতে গিয়ে ধাক্কা খেয়ে হাঁটু মুড়ে বসে পড়েছিল, ঠিক একই অবস্থা কিন্তু বাংলাদেশেরও হবে। কেননা চীন থেকে পণ্য আমদানি করা শুধুমাত্র কঠিন ব্যাপারই নয়, তার জন্য কিন্তু কারি কারি বিদেশি মুদ্রা বাংলাদেশকে খরচ করতে হবে। আর বাংলাদেশের যে বিদেশি মুদ্রা ভাণ্ডার, সেই বিদেশি মুদ্রা ভাণ্ডার কিন্তু হু হু করে নিচে নামছে। এই অবস্থায় যদি ভারত বাংলাদেশকে কাঁচা পণ্য রপ্তানি করা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য বাইরের অন্য কোনো দেশ থেকে কাঁচা পণ্য এনে দেশের বাজারকে সস্তা রাখা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। আর সেই কাজ যদি বাংলাদেশ কিংবা বাংলাদেশের ইউনূস সরকার করতেও যায়, তাহলেও কিন্তু বাংলাদেশের যে বিদেশি মুদ্রা ভাণ্ডার, সেই বিদেশি মুদ্রা ভাণ্ডার কিন্তু শেষ হয়ে যাবে। আর বিদেশি মুদ্রা ভাণ্ডার শেষ হলেই কিন্তু বাংলাদেশের অবস্থা ঠিক পাকিস্তানের মতো হয়ে পড়বে। বাংলাদেশকেও কিন্তু একেবারে হাঁটু মুড়ে ভারতের কাছে পণ্য রফতানির জন্য কাকুতি মিনতি করতে হবে। ফলে শুভেন্দু অধিকারী যে 3টি রাস্তা কিংবা যে 3টি ওষুধ বাংলাদেশের চুলকানির জন্য দেওয়ার কথা বলেছেন, সেটা কিন্তু বাস্তবে অনেকটাই কার্যকরী হবে বলে কিন্তু কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এখন এই অবস্থায় দাঁড়িয়ে যেটা প্রশ্ন হলো যে বাংলাদেশের এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মোদী সরকার কেন চুপ রয়েছে? মোদী সরকার কেন বাংলাদেশকে এখনো ঠ্যাঙানিটা দিচ্ছে না? আসলে বন্ধুরা, কূটনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে দুটি দেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু একদিনে গড়ে ওঠে না। আর এই যে ইউনূস সরকার, এই ইউনূস সরকার কতদিন থাকবে তাও কিন্তু ঠিকঠাক বলা যাচ্ছে না। এই অবস্থায় দাঁড়িয়ে মোদী সরকার যদি তাড়াহুড়ো করে বাংলাদেশের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেয়, তাহলে কিন্তু ভবিষ্যতে সরকার পরিবর্তনের পরেও বাংলাদেশের সঙ্গে ভারতের ফের সুসম্পর্ক তৈরি হতে সময় লাগবে। আর সেই যে সময়, সেই সময়ে কিন্তু অন্যরা এসে সুযোগ নিয়ে নিতে পারে। চীনের মতো দেশ, আমেরিকার মতো দেশ কিন্তু বাংলাদেশে সুযোগ গ্রহণ করতে পারে। এই কথা ভেবেই কিন্তু ভারতের তরফ থেকে এখনো পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি কোনো কঠোর পদক্ষেপ করা হচ্ছে না। যদিও ঘুরিয়ে কিন্তু এরই মধ্যে বাংলাদেশকে শিক্ষা দেওয়ার একটা প্রক্রিয়া কিন্তু চালু হয়ে গেছে। আর তারই ফলে কিন্তু বাংলাদেশে এরই মধ্যে আলু পেঁয়াজের দাম কিন্তু আকাশ ছোঁয়া হয়ে গেছে। আর বাংলাদেশের সাধারণ মানুষ, গরিব গুরব মানুষ কিন্তু ইউনূস সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শুরু করে দিয়েছে। তবে কূটনৈতিক বিশ্লেষকরা এটাও বলছেন যে আগামী 2-3 মাস কিন্তু ইউনূস সরকারের জন্য অগ্নি পরীক্ষার সময় হতে চলেছে। সব মিলিয়ে আগামী কয়েক সপ্তাহই কিন্তু ঠিক করবে যে বাংলাদেশ আসলে কোন দিকে যাবে, বাংলাদেশের চুলকানি আসলে কোন ওষুধে সারবে। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।